জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা জুমান নিকুল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন, আছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ফয়েজ আহমদ, মিয়ানমারকে করিডোর অথবা চ্যানেল দেওয়ার বিষয়টা কি মানে অন্য ইস্যু, এই যেমন ধরেন নারী সংস্কার কমিশন বাতিল ইস্যু দিয়ে লুকানোর কোনো চেষ্টা চলছে? লুকানোর যদি চেষ্টা হতো তাহলে তো প্রশ্নটাই আসতো না, এটা লুকানোর সক্ষম হতো। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ এবং মিয়ানমারের সঙ্গে একটি মানবিক চ্যানেল দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা দুটোই সরকারের দিক থেকে খুবই ট্রান্সপারেন্ট জায়গায় আছে। দেখুন, মিয়ানমারের সঙ্গে যে আপনার মানবিক চ্যানেলের বিষয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনার জায়গাটা সরকারের দিক থেকে বলেন বা পরবর্তীতে জাতিসংঘের দিক থেকেও যদি বলেন, আমাদের জায়গাটা পরিষ্কার। যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আলোচনাটা সামনে নিয়ে আসা। সেটা হচ্ছে যে জাতিসংঘ ধারণা করছে যে মিয়ানমারের রাখাইন অঞ্চলে একটি দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সেখানে দুর্ভিক্ষ দেখা দিলে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, মিয়ানমার থেকে যে বিপুল সংখ্যক রোহিঙ্গা আমাদের এখানে এসে আশ্রয় নিয়েছে, তারা এখানে এসেছে কি কারণে? নির্যাতনের মুখে। ভবিষ্যতে যদি ক্ষুধার কারণে যদি কেউ এখানে, শুধু মিয়ানমারের রোহিঙ্গা নয়, অন্য জাতিগোষ্ঠীর মানুষও সেই রাখাইনে আছে, তারাও যদি আসে, সেটা আমাদের জন্য একটা বার্ডেন। এবং আমাদের ঠিক প্রতিবেশী হিসেবে তারা যদি দুর্ভিক্ষে মরতে থাকে, সেক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব আছে। মানে দায়িত্বের জায়গাটা যেখানে আছে, সেখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করি এখানে, যেটা আপনার আলোচনার জন্য সুবিধা হবে। এবং আমরা যে জিনিসটাকে নিয়ে অনেক বিতর্ক দেখছি, সেটা যে আসলে বিতর্ক নয়, সেটা যে আমাদের জাতীয় স্বার্থের বিষয়, সেটাও পরিষ্কার হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবে কম্প্রোমাইজ হতে পারে, এই ধরনের কোনো আলোচনা, এই ধরনের ইভেন কোনো গুজবও যদি হয়, আমরা মনে করি যে সে বিষয়ে সমাজের প্রত্যেক স্তর থেকে এক ধরনের আলোচনায় সোচ্চার হওয়া জরুরি। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলি বা বিভিন্ন পক্ষ বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ হতে পারে এরকম একটা ভয়ের জায়গা থেকে যে ধরনের কথাবার্তা বলছেন, এটা খুবই ইতিবাচক। কারণ সরকারের অবস্থান এবং তাদের অবস্থান এখানে কিন্তু ভিন্ন নয়। আমরা আমাদের সার্বভৌমত্বে কোনোভাবেই কম্প্রোমাইজ করে কোনো কিছু করব না। সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত যেই আলোচনাটুকু হয়েছে, সেটা হচ্ছে তারা যদি সেখানে দুর্ভিক্ষ দেখা দেয়, সেখানে যদি সাহায্য করার ক্ষেত্রে প্রস্তাব আসে, সেই বিষয়ে আমরা সম্মত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এটা কী প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে, এই বিষয়গুলি যখন আলোচনা হবে, সেক্ষেত্রে অবশ্যই যারা অংশীজন আছেন, বিশেষত পলিটিক্যাল পার্টিগুলি, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। তার আগে কোনো সিদ্ধান্ত নয়। এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হ্যাঁ, সিদ্ধান্ত হয়নি। সেটা আজকে নিরাপত্তা উপদেষ্টা তিনিও খানিকটা আজকে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার ছিল, সেখানে অনেকটা পরিষ্কার করেছেন। একটু বলি ফয়েজ আহমদ, মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘে ত্রাণ সহায়তা পৌঁছতে মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। এর আগে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর স্থাপন নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। এই কথাগুলো হয়েছে, তাই তো? আপনি নিজেও জানেন অবশ্যই। মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়নি, তবে জাতিসংঘের নেতৃত্বে রাখাইন মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত। সরকার যে লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত, এই যে প্রস্তুত তারা বলছে, এটা আসলে কার সঙ্গে আলোচনায় এই বিষয়টি উঠে এসেছে? দেখুন, আপনি এখানে একটু ভাঙেন। আপনি যে আলাপটা করছেন, সেখানে হচ্ছে যে মানবিক করিডোর নিয়ে সরকারের সঙ্গে ইউএন এর কোনো আলোচনা হয়নি। চ্যানেল নিয়ে আলোচনা হয়েছে। চ্যানেল নিয়ে আলোচনা হচ্ছে যে ইউএন যদি সে জায়গায়
সহযোগিতা পৌঁছাতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ তার লজিস্টিক সাপোর্টটা দিবে কিনা। সেক্ষেত্রে বাংলাদেশ নীতিগতভাবে এই জায়গায় অবস্থান হচ্ছে যে আমার প্রতিবেশী যদি মরতে থাকে, শুধু মরার তো নয়, শুধু মানবিক বিষয় নয়, আমার জন্য একটা পটেনশিয়াল রিস্ক তৈরি হচ্ছে। সেখানে মানুষ ক্ষুধার কারণে যদি আবার সেই সীমান্ত ভেঙে এপারে আসতে শুরু করে, ক্ষুধার কারণে করিডোর এখন যে নাই আসছে না ফয়জ আহমদ, ওকে, এখন কি আশা বন্ধ আছে? আপনি কি সেটা আমাকে একটা প্রশ্ন হিসেবে রাখছেন কিনা, তাহলে আমাকে বলার সুযোগ দিতে হবে। জি অবশ্যই। এখন যে আসছে না, আপনি যেটা বলছেন আসছে, মিয়ানমার মানে আমাদের সীমান্তের ওপারে একটি যুদ্ধাবস্থা রয়েছে, এটা আপনি জানেন। আরাকান আর্মির সঙ্গে সেখানকার মিয়ানমারের জান্তা সরকারের ব্যাপক সংঘাত সহিংসতা, ব্যাপক, এটা খুব কঠিন আকার ধারণ করেছিল 2023 সালের নভেম্বরে। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জুন পর্যন্ত সময়ে বাংলাদেশে কমপক্ষে 70,000 রোহিঙ্গা সেখানে প্রবেশ করেছিল। সেই সময়কার সরকার সেটাকে অফিসিয়ালি স্বীকার করেনি, তারা সর্বোচ্চ 30,000 পর্যন্ত স্বীকার করেছে। এর পরবর্তীতে আপনি যখন জুলাই এবং আগস্টের আন্দোলন হয়, সেই সময় সীমান্ত থেকে সীমান্তরক্ষী যে বাহিনী, তাদেরকে তুলে নিয়ে আসা হয় নিরস্ত্র মানুষকে হত্যা করার জন্য। এখানে আন্দোলন দমনের জন্য সেই রক্ষীদেরকেও নিয়ে আসা হয়, সীমান্ত রক্ষীদেরকেও। সেখানে এক ধরনের বর্ডারটা আমাদের অনেকটা ওপেন হয়ে যায়। সেই সুযোগটা সেখানকার মানুষজন নিয়েছিল এই যুদ্ধ পরিস্থিতিতে। তার পরবর্তীতেও সেখানে কিছু কিছু মানুষ নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রতিনিয়ত এখানে প্রবেশ করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা হচ্ছে। এই সংখ্যাটা যদি আপনি বলি আপনাকে, সেক্ষেত্রে 2023 সালের নভেম্বর, 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় 1,13,000 বা 30,000 এরকম একটা সংখ্যা এসে পৌঁছেছে। সেটা এই সংকটটা আমাদের আছেই সেখানে, কিন্তু এর মধ্যেও যদি সেটা শুধু রোহিঙ্গা, আপনি খেয়াল করুন, শুধু রোহিঙ্গা, সেটা রোহিঙ্গা ছাড়াও তো ওই অঞ্চলে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ আছে, তারাও যখন ক্ষুধায় যখন মরতে থাকবে তখন তারাও আশ্রয় খুঁজবে। সুতরাং আমাদের জন্য ওভারঅল একটা পোটেনশিয়াল রিস্ক তৈরি হচ্ছে। রিস্কটা কি? আমরা এই বোঝা তো নিতে পারছি না, এটা আমাদের জন্য সিরিয়াস বার্ডেন। আবার আমরা জাতিসংঘের সঙ্গেও রোহিঙ্গা প্রত্যার্পণ থেকে শুরু করে নানান ইস্যুতে আমরা কাজ করছি। জাতিসংঘ যখন একটা প্রস্তাব নিয়ে সামনে আসবে, সেটা নিয়ে তো আমাদেরকে আলোচনা করতেই হবে। সেই আলোচনায় একটা জায়গা, যেটা আমি শুরুতে আপনাকে বলেছি, একটা জায়গা কোনো অর্থেই, কোনো বিবেচনাতেই আমাদের ন্যাশনাল সিকিউরিটি বলেন বা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন বলেন, সেখানে কম্প্রোমাইজের কোনো প্রশ্ন নাই। সেই জায়গায় রাজনৈতিক দলগুলির যে কনসার্ন, সেই কনসার্নকে আমরা ইতিবাচকভাবেই দেখি। জি, এই যে করিডোর আর চ্যানেলের মধ্যে তফাৎ, একটা তফাৎ ক্রিয়েটের চেষ্টা দেখছি, মানে করিডোর এক জিনিস, তফাৎ এক জিনিস। এই মানে বিষয়টা কি এমন যে অন্তর্বর্তী সরকার করিডোর দিবে না কিন্তু পার্লামেন্ট ছাড়াই চ্যানেল দিয়ে দিবে, বিষয়টা এইরকম কিনা? কেননা বাংলাদেশ থেকে মিয়ানমারে করিডোর বলেন বা চ্যানেল বলেন, সেটা ছাড়াও তো নৌপথেও তো রাখাইন রাজ্যে মানবিক সহায়তা দেওয়া সম্ভব। এখানে আলোচনাটা হচ্ছে প্রক্সিমিটির জায়গাটা। প্রক্সিমিটির জায়গা আপনি যদি বিবেচনা করেন, তাহলে আমাদের সবচেয়ে ভূখণ্ড দিয়ে যদি আমরা বিবেচনা, আমাদের সবচেয়ে কাছে এখন যে সময়টা ফেমিন এখানে হওয়ার সম্ভাবনা আছে, সেই সময় সবচেয়ে বড় প্রশ্ন কি? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখানে মিয়ানমারের যে অফিসিয়াল সরকার আছে, সেখানে এই প্রাতিষ্ঠানিক সরকারের সম্মত হতে হবে এবং বাংলাদেশ সম্মত হতে হবে, তারপরেই কিন্তু এই আলোচনাটা আসবে আমরা সেখানে যাবে কি যাবে না। আর সেটা যদি যায়, তখন যদি নৌপথ হয়ে আসতে হয়, তখন নৌপথের তাদের যে বন্দর, সেটা কি অবস্থায় আছে, সেটা যুদ্ধ পরিস্থিতি, সেটা আপনিও জানেন। সুতরাং আমাদের এখানে একটা জিনিস, এটা নিয়ে অনেক আলোচনা হওয়া দরকার, হতে পারে, হচ্ছে। এই কনসার্নটা খুব ইতিবাচক, কারণ আপনি সরকার যে জায়গাটায় কাজ করছে, সরকার মনে করছে যে এখন পর্যন্ত আমাদের আলোচনার যে পরিসর এটা নিয়ে, সেই পরিসরে বৃহৎ আলাপের কোনো জায়গা নেই, কারণ আমরা এখনো কনক্রিট কোনো প্রস্তাব পাইনি কিভাবে করতে চায়, সেখানে যদি মানবিক সহায়তা পৌঁছায়, সেই সহযোগিতা কার মাধ্যমে তারা দিবে, তারা ইউএন কি মিয়ানমার সরকারকে সম্মত করতে পেরেছে কিনা, এই বিষয়গুলি আলোচনা হওয়ার পরেই কিন্তু মূল আলোচনা করতে হবে। আমি কোনো আসলে যুক্তি দেখাতে পারবো না, কিন্তু হাওয়ায় একটা কথা ভাসে যে এই সরকার যদি কোনোভাবে একটা করিডোর দেয়, সেটা তো আসলে রাখাইন আর্মির সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে করিডোরটা দেওয়া হবে, কারণ মিয়ানমার গভর্নমেন্ট খুব স্বাভাবিকভাবে এই করিডোরের পক্ষে কখনোই থাকার কথা না। রাখাইন আরাকান আর্মির সঙ্গে যদি এই সরকারের কোনো একটা সমঝোতা হয় এবং মিয়ানমার যদি এই সরকারের বিরুদ্ধে গিয়ে এই করিডোর পথে কোনো একটা সমস্যার সৃষ্টি হয়, তাহলে এই সরকারের আরো অনেক দিন থাকার একটা সুযোগ আছে। আনন্দের ব্যাপার। জি জি, দেখুন, কাজটা করবে কে? জাতিসংঘ। আপনাকে একদম বেসিকটা বুঝতে হবে যে জাতিসংঘ কোনো আনঅফিসিয়াল অথরিটির সঙ্গে কাজ করে না। জাতিসংঘ কাজ করতে হলে বাংলাদেশ সরকারের সঙ্গে এবং মিয়ানমারের সরকারের সঙ্গে কাজ করতে হবে। সুতরাং এই জায়গাটা পরিষ্কার, এখানে অন্য কারোর সঙ্গে আলাপ আলোচনা করে করিডোর দিয়ে দেওয়ার সুযোগ নেই। আসলে জাতিসংঘের কাছ থেকে সেই সুযোগটা নেই। আমরা চাই বা আরাকান আর্মি চাক, এর কোনো এই আলোচনায় আসতে পারে না। নন স্টেট কোনো পার্টির সঙ্গে জাতিসংঘ কাজ করে না।
এই সুযোগ নেই আসলে। জি, কিন্তু নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজকে বলেছেন যে প্রতিবেশী যেই হোক তার সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মিকে আমরা প্রতিবেশী ভাবা শুরু করেছি। আরাকান আর্মি আমাদের প্রতিবেশী মানে কি? আপনি দেখুন মিয়ানমারের যে যুদ্ধ পরিস্থিতি, সেখানে অলমোস্ট আপনার 70 থেকে 90% অলরেডি আরাকান আর্মির দখলে। আর বিশেষ করে যে রাখাইন অঞ্চল নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই রাখাইন অঞ্চল কমপ্লিটলি আরাকান আর্মির দখলে। সেখানে আপনি আমার সীমান্তের জায়গা পাশেই ঠিক যারা এখন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে, যারা সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছে তাদের অফিসিয়াল ফোর্সের বিরুদ্ধে, আমাদের যেমন তাদের অফিসিয়াল সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ থাকবে, তেমনি ওই অঞ্চলে যারা এখন ডোমিনেট করছে তাদের আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক কোনো না কোনো ফর্মে এদের সঙ্গে আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে যোগাযোগটা রাখতে হবে। জি, আমি বরঞ্চ ABM মোশাররফ হোসেন আপনার কাছ থেকে আরেকটু জানতে বুঝতে চাই। নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজকে বলেছেন মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এই নিয়ে যা প্রচার হচ্ছে তার নিছকই অপতথ্য ও গুজব। বলেছেন প্রতিবেশী যেই হোক তার সাথে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সাথে যোগাযোগ শুরু করেছি। ওয়ার্কিং লেভেলে আরাকান আর্মির সাথে যোগাযোগটা বিএনপি কোন চোখে দেখছে? না, ধন্যবাদ আপনাকে। না, এখানে একটা জিনিস দেখেন, এখানে আমি ফয়েজ সাহেবের বক্তব্য শুনছিলাম। আপনি দেখেন হঠাৎ করে আমরা শুনলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। জি, তো এই নীতিগত সিদ্ধান্ত তারা কিভাবে নিলেন এটা কিন্তু আমরা জানি না, রাজনৈতিক দলগুলি জানে না, বাংলাদেশের জনগণ জানে না। সুতরাং বোঝা যাচ্ছে যে ভিতরে ভিতরে একটা আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, যার একটি সর্বশেষ দীর্ঘদিন কি করে চলে? 8 মাস, এই সরকারের বয়সই 8 মাস। 8 মাসের মধ্যে এর মধ্যে দেখেন জাতিসংঘের মহাসচিব এসেছে, অন্যান্য প্রতিনিধিরা এসেছে। সুতরাং একটা আলোচনা হয়তো চলছিল, যেটা জনগণকে এই আলোচনার সম্পূর্ণ বাইরে রেখেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। আর এখানে তার একটা মানবিক করিডোর দেবে। আপনি লক্ষ্য করবেন যে কোনো করিডোর দেবেন আপনার সাধারণ মানুষের জন্য তো, কিন্তু এখানে কিন্তু যে দুইটা পক্ষ, ওখানে একটা হলো জান্তা সরকার আর একটা হলো আরাকান আর্মি। এবং টোটাল আমরা যতটুকু পত্রপত্রিকা যে নিউজটা আমরা পাচ্ছি, সেখানে টোটাল মিয়ানমারের প্রায় 2/3 এখন আরাকান আর্মির দখলে। জান্তা সরকার শুধু রাজধানী, তাদের বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তাদের দখলে। এবং ইতিমধ্যে তারা যেই করেছে, এই যে আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য তারা খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটা ঠিক আছে। তাহলে আমরা এই যে বাংলাদেশ গভর্নমেন্ট, আপনি তো একটা বৈধ গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা তো আপনাকে বৈধ অথরিটির সাথে আমরা আলোচনা করতে হবে। কিন্তু আরাকান আর্মি তো কোনো স্বীকৃত কোনো সংস্থা না, স্বীকৃত। আপনি অলরেডি আমাদের যেই এখানে যেই প্রায় 12-14 লাখ আমরা যা বলি, এদেরকে যদি আমরা প্রত্যাবাসন করতে হলে তাহলে কিন্তু আপনি লিগ্যাল চ্যানেল আলোচনা করতে হবে। আর লিগ্যাল বডিকে, সেটা হলো কিন্তু জান্তা সরকার। অথচ আমরা দেখলাম সরকার আলোচনা করছে এই যে আরাকান আর্মির সাথে, যার হয়তো আমরা জানি না, আমি জানি না এটার সাথে এটার কোনো কোরিলেশন আছে কিনা। আপনি যখন ইতিমধ্যে আমরা পত্র এবং উপদেষ্টা মানে 2-1 স্বীকার করেছেন যে আরাকান আর্মির উচ্চপদস্থ 3-4 জন কর্মকর্তা বাংলাদেশ সফর করে গেছেন। তো এই ঘটনা তো নিশ্চয়ই যারা বৈধ গভর্নমেন্ট মানে আরাকান জান্তা সরকার, তাদের মধ্যে একটা রিয়াকশন হতে পারে, যার জন্য আমরা কিন্তু এই নিউজ পত্রপত্রিকা আসার পরে আমরা দেখলাম সীমান্তে আরও 1,05,000 লোককে জড়ো করা হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পুশিং করবে। সুতরাং আমার মনে হয় এটা খুব একটা সুবিবেচনা স্বরূপ কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আর এখানে একটা জিও পলিটিক্যাল একটা গেম কিন্তু এখানে আছে, আর যেটা আমরা নানা ক্ষেত্রে শুনি। কারণ এখানে আপনি দেখেন মিয়ানমারটা টোটাল এখন আমরা যতটুকু বুঝতে পারছি সেটা কন্ট্রোল করছে চায়না সরকার। সেখানে পশ্চিমে আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, তাদের কিন্তু এখানে কোনো অংশীদারত্ব নেই। তারা এখানে একটা শেয়ার নিতে চায়, এবং যার কারণে তারা আরাকান আর্মিকে কিন্তু তারা সকল দিক দিয়ে সহায়তা করছে। আপনি যে মানবিক করিডোর দেবেন, এই করিডোর দিয়ে যে সহায়তা তাদেরকে দেবেন, এটা কার কাছে যাবে? নাগরিকদের কাছে না আরাকান আর্মিদের কাছে? এটাও একটা বিরাট প্রশ্ন। এক, অন্যদিকে আরেকটা যেমন এই অঞ্চলটা কিন্তু বিদ্রোহ এবং মাদক যারা নিয়ন্ত্রণ করে তাদের একটা ব্যাপক প্রভাব কিন্তু এখানে আছে। তাই সুতরাং আপনি বাংলাদেশটাকে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। তাদের ইন্টারনাল যদি কনফ্লিক্ট শুরু হয় তাহলে কিন্তু বিরাট একটা অংশ বাংলাদেশে আসবে। আর আরেকটা সবচেয়ে বড় আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এই আরাকান আর্মি যারা, আপনি মিয়ানমারের জান্তার সাথে আলোচনা করে তারা স্বীকার করে যে তা এখানে এসেছে বা তারা নিতে চায়। কখন আমরা শুনলাম যে খলিলুর রহমান সাহেব বলছে 1,80,000 টাকা। কিসের ভিত্তিতে উনি বলেছে আমরা জানি না, আর কোন কর্তৃপক্ষের সাথে তারা আলোচনা করেছে তাও আমরা জানি না। আপনি আরাকান আর্মিকে আমরা যতটুকু তথ্য উপাত্ত জেনেছি, এই আরাকান আর্মি কোনোভাবে রোহিঙ্গাদেরকে টলারেট করতে পারছে না।
তারা কিন্তু স্বীকার করছে না, তারা বরং বলছে এটা বাংলাদেশের লোক, বাংলা ভাষাভাষী কথা বলে, সুতরাং বাংলাদেশে এদেরকে পাঠাতে হবে। তাহলে এই মানবিক করিডোর দিয়ে আপনি কি অর্জন করতে চাচ্ছেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জি, সালাউদ্দিন সিফাত, রাজনৈতিক দলগুলোর জানার অধিকার আছে এই বিষয়ে, করিডোর বলি বা চ্যানেল বলি, যেটা বললেন এবিএম মোশাররফ হোসেন। আপনারা কি আগে থেকে জানতে পেরেছেন কিছু? যেদিন আসলে পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, সেদিনই আসলে মোটামুটি সবাই জানলো যে একটা কিছু আলোচনা হচ্ছে, খুব সিরিয়াস কিছু। আজকে যদিও নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে আসলে কোনো ধরনের চুক্তি হয়নি, কিন্তু এটাও বলেছেন যে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখাটা খুব দরকার এবং প্রতিবেশী কারা সেটাও তিনি পরিষ্কার করেছেন। এনসিপির কি অবস্থান এই বিষয়ে? জি, প্রথমত অন্য রাজনৈতিক দলগুলো যেদিন জেনেছে আমরা সেদিনই জেনেছি, এবং পরবর্তীতে আমরা অবশ্যই এটা একটা কনফ্লিক্টিং অপিনিয়নও দেখেছি। কারণ যেদিনেই এই উপদেষ্টা সাহেবের কথাটা বলেছেন, সেদিন আবার আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম তিনি আবার প্রায় ভিন্নধর্মী একটা কথা তিনি লিখেছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। ফলে অ্যাট দ্য সেম টাইম এটা প্রুফ করে যে সরকারের মধ্যে, মানে এই সরকারের যে গতি প্রকৃতি সেটা কেমন আসলে, এবং এই সরকারের প্রকৃতিটা যে একদম দলীয় সরকারের মতো অবস্থান এরকম তো না, বরং এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে যে ভাগ আছে, পাওয়ার সেন্টার্স আছে। এটাও কিন্তু এই ঘটনা দিয়ে আরেকবার প্রমাণিত হলো। আর যেটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে অবস্থান, সেই অবস্থানের সাথে আমাদের এই জায়গায় ঐক্যমত্য আছে। অবশ্যই এই ধরনের যেখানে জাতীয় নিরাপত্তার প্রশ্নটি জড়িত, বিশেষত এখন মায়ানমারে একটা পরিবর্তিত বাস্তবতা আছে। কারণ পরিবর্তিত বাস্তবতায় আমাদেরকেও নতুন করে চিন্তা করতে হবে, আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্নটি নতুন করে ভাবতে হবে। বাট অ্যাট দ্য সেম টাইম হিউম্যানিটেরিয়ান যে কজটা আছে সেটাও আমাদের দেখতে হবে, যেহেতু আমাদের এখানে অলরেডি প্রায় অনেক রোহিঙ্গা রেফিউজি আশ্রয় গ্রহণ করেছে। তো ভবিষ্যতেও এই ধরনের ক্রাইসিস আসতে পারে কিনা এই দিকটাও চিন্তা করতে হবে, এবং এটাও কিন্তু আসলে জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে এবং প্রসঙ্গের সাথে জড়িত। তো এই দিকগুলোকে চিন্তা করে একটা পলিটিক্যাল কাউন্সিল হতে পারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে, সেই পলিটিক্যাল কাউন্সিলের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমরা মনে করছি। জি, আরেকটা বিষয় একটু জানতে চাই সালাউদ্দিন সিফাত, গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় আপনাদের দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে, কে বা কারা হামলা করেছে বলে সন্দেহ করছেন? আপনারা একটা প্রেস ব্রিফিং করার কথা, আমি অবশ্য এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত প্রেস ব্রিফিংয়ে কি হয়েছে জানতে পারিনি। আমরা রাত 10টায় বাংলা মোটর আমাদের যেখানে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখান থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করব, আমরা সেই ব্যাপারে আমরা প্রেসকে জানিয়েছি। আর আমাদের সন্দেহের জায়গাটা সবসময় আমরা যেটা জানি যে এখানে আওয়ামী লীগের যারা দোসর আছে, পতিত স্বৈরাচারের দোসর, তারা এর সাথে জড়িত, এবং আমরা এর কিছু প্রুফও পেয়েছি। গতকালকেই আমরা দেখেছি যে ছাত্রলীগের সাবেক এক ছাত্রলীগ নেতা দুর্দর্শ খুনি, এবং আমি দেখেছি সে রীতিমতো মেয়েদেরকে, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে রীতিমতো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় সে থ্রেট দেয়, রেপ থ্রেট দেয়। এরকম একজন ছাত্রলীগের নেতা সে ফেসবুকে পোস্ট করেছে যে হাসনাত আবদুল্লাহকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে, এবং স্পষ্ট ভাষায় বলেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে কোন ব্যক্তি তার উপর হামলা করতে পারে সেই ব্যক্তিকে সে চেনাবে। তো ফলে স্বাভাবিকতই আমরা সন্দেহের তীর কোন দিকে যায় এটা আমরা বুঝতে পেরেছি, এবং হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সক্রিয় অবস্থান সবসময় বিদ্যমান, বিশেষত এখন বর্তমানে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলছি, এর পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা বলছি, আওয়ামী লীগের ট্রায়ালের কথা বলছি, দলগতভাবে আওয়ামী লীগের বিচারের কথা বলছি। তো ফলে এটা আসলে নো ডাউট, এবং এটা খুব বেশি নতুন করে ভাবার কোনো অবকাশ নাই। এটা আসলে আওয়ামী ফ্যাসিবাদে যারা প্রেতাত্মা আছে তারা এখানে হামলাটা করেছে, এবং আমরা আবার পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো। আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ এই হামলার শিকার হওয়ার পরে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা শিক্ষার্থী যারা ছিল তাদেরকে আশ্রয় প্রদান করেছে, জনতাই তাকে আসলে সেভ করেছে। ফলে এখানে পুলিশের যে ভূমিকা, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সেটাও প্রশ্নবিদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। আরেকটি ঘটনা আমি এখানে উল্লেখ করি, গাজীপুরের যেহেতু ঘটনা এসেছে, গাজীপুরের ইমাম রইসউদ্দিন নামে একজন ব্যক্তি, তাকে একটা অভিযোগের ভিত্তিতে কিছু লোক তাকে মব ভায়োলেন্সের শিকার করে, তাকে গণপিটুনি দেয়, পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায়, এবং কারাগার তাকে জেল হাজতে প্রেরণ করে, এবং জেল হাজতেই কিন্তু তার মৃত্যু হয়। তার মৃত্যুর 6 দিন পরে গত শুক্রবার তার স্ত্রী থানায় এটার জন্য মামলা দায়ের করেছে। ফলে কারা হেফাজতে যে একজন ইমামের মৃত্যু হলো, সে যে অভিযোগের ভিত্তিতে, একজন ব্যক্তির বিরুদ্ধে যত বড় গুরুতর অভিযোগই হোক না কেন, তাকে আপনি ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়ালের মুখোমুখি না করে আপনি এই ধরনের মব ভায়োলেন্স, এটা যেরকম কোনোভাবেই আমরা কাম্য নয়। অ্যাট দ্য সেম টাইম সেখানে পুলিশের একটা পেশাদারিত্বও আমরা আশা করছিলাম, কিন্তু পুলিশও সেই পেশাদারিত্বটা তারা দেখাতে পারেনি, তার যে সুচিকিৎসার ব্যবস্থা সেটা করতে পারেনি। এবং অ্যাট দ্য সেম টাইম কারাগারের যে অবস্থা,
কারাগারে আমাদের নাগরিকদের যে মানবিক করে রাখা এবং স্বাস্থ্যের যে ব্যবস্থাপনা সেটা যে অকার্যকর সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। তো এই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহর যে ঘটনা এবং এই যে ইমাম রইসুদ্দিনের যে ঘটনা, সেসব জায়গায় আমাদের মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বটা জরুরি, তারা পেশাদারিত্ব দেখাতে পারছে না। ফায়াজ আহমেদ নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন, আসবো আপনার কাছে। তার আগে উমামা ফাতেমা দুটি বিষয়ে আসলে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে রাখাইনে মানবিক করিডোর নিয়ে যখন কথা হচ্ছে বেশ কয়েকদিন ধরে, আজকেই এটার প্রসঙ্গ টেনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন এটা মানবিক করিডোর নয়, তারা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছি চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন। যদিও আমরা একটা সময় শুনেছিলাম যে এই বিষয়ে আলোচনা হয়েছে হয়নি, এটা নিয়ে এক ধরনের পরিষ্কার না আসলে আমরা কি হচ্ছে। আর মানবিক করিডোর চ্যানেল এক নয়, এরকম কিছু হলে জাতিসংঘের তত্ত্বাবধানে তা পরিচালিত হওয়ার কথা, এর মাধ্যমে ত্রাণ ও খাদ্য যাবে, অন্য কিছু যাবে না বলে তিনি আবারও এনশিওর করেছেন। এটা নিয়ে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের মতামত জানাটা খুব জরুরি। একই সঙ্গে জানতে চাই, আপনি বলেছেন নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য, কেন এমন মনে করেন সেটাও জানতে চাই। আচ্ছা, প্রথমে যেহেতু মায়ানমারকে যে একটা মানবিক করিডোরের যে কোশ্চেনটা আসছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো পর্যন্ত যেহেতু নতুন কোনো কমিটি রিফর্মেশন হয় নাই, তো এই বিষয়ে কোনো ইউনিফাইড সিদ্ধান্ত আমাদের পক্ষ থেকে আসে নাই। তবে যেহেতু অন্যান্যরা এই বিষয়ে কথা বলেছেন, আমার একটা অবজারভেশন পার্সোনাল জায়গা থেকে হয়তো আমার বলে রাখার সুযোগ আছে যে এখানে সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় কনফ্লিক্টিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে। যতবার তাদের উপর চাপ বেড়েছে তখন কিন্তু তাদের স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এটা আসলে জনগণের সাথে বা রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু একটা যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যে একটা বিশ্বাসের সম্পর্ক থাকার কথা, সেটা কিন্তু অনেকখানি কোয়েশ্চেনেবল করে তোলে। তো এই জায়গায় দেখা যাচ্ছে সবার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন। আমি রিসেন্টলি একটা প্রোগ্রাম দেখছিলাম, সেখানে আমার ডক্টর জাহিদুর রহমান, ওনার একটা কথাগুলো আমার ভালো লেগেছে, যে উনি খুব সুন্দর করে বলেছেন যে এখানে করিডোর হলে তো শুধুমাত্র খাদ্য আর এইডের মধ্যে তো আর সীমাবদ্ধ থাকে না, এবং করিডোরকে কেন্দ্র করে তো পৃথিবীতে অনেক অনেক ধরনের জিও পলিটিক্স চলে। তো যখন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র খাদ্য এবং এইডের জন্য এইড এখানে সাপ্লাই দেওয়া হবে, তখন আমার কাছে এটা খুবই শিশুসুলভ মনে হয়েছে কথা হিসেবে। কারণ কখনোই আপনি যখনই একটা করিডোরের কোশ্চেনে আসবেন, পাশে আরাকান আর্মির মতো একটা সশস্ত্র বাহিনী আছে, মায়ানমারের ভিতর গৃহযুদ্ধ চলছে, সেখানে আবার সেনাবাহিনী আপনার সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, এই আবার চীনের একটা প্রত্যক্ষ একটা প্রভাব আছে, এমন একটা পরিস্থিতির মধ্যে যখন আমাদের সরকার নানানভাবে এই করিডোরের কথা বা চ্যানেলের কথা সামনে আনে, আমরা সবাই জানি যে মায়ানমারের সিচুয়েশন কোনোভাবে কোনো নর্মাল সিচুয়েশন না যে আপনি একক গভর্নমেন্টের সাথে আলাপ করে কোনো একটা একক সিদ্ধান্তে আপনি যেতে পারবেন। তবে এখানে আরাকান আর্মি তো এখনো পর্যন্ত কোনো লিগালাইজড গভর্নমেন্ট না, তাদের সাথে কথা হলেও হয়তো বিহাইন্ড দ্য সিন হয়তো কোনো কথা হতে পারে, বাট আর মায়ানমারের যারা জান্তা সরকার, তাদের সাথে একটা প্রপার আলাপ আলোচনা ছাড়া এবং আমাদের দেশের মধ্যেও একটা প্রপার কনসেনসাস তৈরি করা ছাড়া যদি গভর্নমেন্ট কোনো ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে স্বাভাবিকভাবে দেশের জনগণ, রাজনৈতিক দল সবার সাথে কিন্তু তাদের একটা দূরত্ব তৈরি হবে। তো আমরা যেটা এক্সপেক্ট করব যে এই ধরনের যে কোনো বাংলাদেশের পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে বাংলাদেশের সবসময় সমতার সম্পর্কটা মেনটেন করা জরুরি, এবং ভিন্ন কোনো দেশের ভিন্ন কোনো সংস্থার মন রক্ষার থেকে আসলে দেশের জনগণ যে রায়টা দিবে, দেশের রাজনৈতিক দলগুলো সকলে মিলে যে রায়টা দিবে, সেটা রক্ষা করাটা আসলে বেশি জরুরি। এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা মাথায় রাখা উচিত যে বাংলাদেশে গত স্বৈরাচারী শেখ হাসিনা কেন আসলে পতন হয়েছিল, কারণ সে আস্তে আস্তে দেশটাকে ভারতের গর্ভভুক্ত করে ফেলে। তো এই যে একটা দেশকে আস্তে আস্তে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া, এটা কিন্তু বাংলাদেশের জনগণ চোখের সামনেই দেখতে পাচ্ছিল। এবং আমরা কিন্তু অভ্যুত্থানটা করেছি একটা আত্মমর্যাদার জন্য, আমরা বাংলাদেশ নিজের মাথা তুলে দাঁড়াতে চাই। তো সেই জায়গা থেকে যে কোনো পররাষ্ট্রনীতি তৈরির ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কিন্তু সবসময় এটা একটা নজর থাকে যে বাংলাদেশ আসলে কি করছে। তো আমরা এক্সপেক্ট করব যে সরকারও সেক্ষেত্রে অনেক একটা এমনভাবে আসলে তাদের চুক্তিগুলো করবে বা এমনভাবে হচ্ছে তারা অ্যাপ্রোচটা করবে যাতে গভর্নমেন্ট হিসেবে আমরা বা দেশ হিসেবে আমরা আসলে কোনোভাবে অমর্যাদার শিকার না হই এবং ভবিষ্যতে কোনোভাবে ব্যবহার হওয়ার পরিস্থিতি না হয়। এটাই। আর যেটা হচ্ছে নারী সংস্কার কমিশনের বিষয়টা বলছিলেন, এটা অনেক দীর্ঘ আলাপ সত্যি বলতে, যে নারী সংস্কার কমিশনের রিসেন্টলি যে রিপোর্টটা দিয়েছিল গত মার্চ মাসে, রিপোর্টটা দেওয়ার আগে কিন্তু অলরেডি 9টা সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া হয়ে গেছিল। এবং আপনি যদি রিপোর্টগুলো একটু চেক করে দেখেন, সবগুলো সংস্কার কমিশনেরই কিন্তু কিছু স্বল্পমেয়াদী সংস্কারের কথা বলা হয়েছে, কিছু দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলা হয়েছে। তবে মোটা দাগে আমাদের কাছে যেটা চিহ্নিত হয়েছে, বিভিন্ন সময় যেহেতু আমাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করার সুযোগ হয়, আমাদের কাছে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে
সরকারের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে সবকিছু তো আমরা একদিনে আসলে করতে পারবো না। তো কোনো সংস্কার হয়তো ইমিডিয়েটলি আমরা করতে পারবো 6 মাসের মধ্যে, কোনো সংস্কার হয়তো আমরা 5 বছর, কোনো সংস্কার 15 বছরে থাকবে। বাট এই সংস্কার প্রস্তাবনাগুলো, এই যে কমিশনের রিপোর্ট, সেগুলো কিন্তু ভবিষ্যতে পলিসি ডায়ালগের জন্য, ভবিষ্যতে বাংলাদেশের পলিসি আসলে কী হবে রাষ্ট্র হিসেবে, সেটার উপর একটা বড় ধরনের প্রভাব বিস্তার করবে। সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখেছি সকল সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো, সেগুলো অনেক বেশি ফারফেচড। আমি নির্বাচন সংস্কার কমিশন বলি, আমি যদি হচ্ছে যে জনপ্রশাসন বলি, বা আমি যদি হচ্ছে যে রিসেন্ট নারী সংস্কার কমিশন বলি, সবগুলোর রিপোর্টই কিন্তু আপনি যদি একটু পড়ে দেখেন, আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি ফারফেচড। আমি স্থানীয় সরকারের রিপোর্টটা পড়ে দেখেছি, আমার কাছে খুবই ফারফেচড মনে হচ্ছে। এখনই এগুলো বাস্তবায়ন করা সম্ভব না, কারণ দেশ ওই পরিস্থিতিতে পৌঁছায় নেই। নারী সংস্কার কমিশনের ক্ষেত্রেও আমার মন্তব্য যে অনেকগুলা সংস্কার এখনো পর্যন্ত, এখনই যে দেশের মধ্যে সম্ভব, এটা আসলে সংস্কার কমিশনের যারা অন্তর্ভুক্ত আছেন তারাও আসলে মনে করেন না। কিন্তু তারা দীর্ঘমেয়াদী আসলে সংস্কারের কাতারে, এই নারী অধিকার নিশ্চিত করার জন্য দীর্ঘমেয়াদী সংস্কারের কাতারে আসলে এই প্রস্তাবনাগুলোকে ফেলতে চান। তো সেই জায়গা থেকে যখন আমরা দেখছি রাজনৈতিক দলগুলো যাতে তাদের মতামত রাখতে পারেন, সেটার জন্য তো সরকারের পক্ষ থেকে একটা ঐক্যমত কমিশন তৈরি করা হয়েছে। যে কোনো সংস্কার কমিশনের রিপোর্ট নিয়েই, প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কেউ যদি সংস্কার কমিশনের রিপোর্ট পছন্দও না করে, সেটাও সেখানে গিয়ে বলতে পারবে। এবং তাদের যদি প্রপার কোনো আলাপ থাকে, প্রপার কোনো আর্গুমেন্ট থাকে, তাহলে তারা মিডিয়ার সামনে প্রকাশ করুক। তারা হচ্ছে বিভিন্ন সেমিনারগুলোতে যাক, বা নিজেরা সেমিনার আয়োজন করুক, ঐক্যমত কমিশনের বা সরকারের সাথে একটা আলাদা মিটিং আয়োজন করে সেখানে তারা বলতে পারে। কিন্তু আমরা এখনো পর্যন্ত নারী সংক্রান্ত ইস্যু নিয়ে ইসলামপন্থী দলগুলোর যে কি বলা যায় পজিশনটা দেখছি, আমি মনে করি যে এটা আসলে নারীর প্রতি, বা এই যে স্পেসিফিক লগুলা বা স্পেসিফিক প্রস্তাবনাগুলোর প্রতি তাদের বিরোধিতা না, বরং নারী জাতিটা, মানে স্পেসিফিক একদম নারীরা কেন হচ্ছে যে এত কিছু লাগবে, তার কেন এত কিছু লাগবে, এই জায়গা থেকে হচ্ছে এক ধরনের বিরোধিতা আমার চোখে পড়েছে। এবং গত অনেক দিন ধরেই আসলে এই সংস্কার কমিশন নিয়ে অনেক ধরনের আলাপ হচ্ছিল। আমি এত কথা বলি নেই, ইটস বিকজ মনে হচ্ছিল যে এটা দেখি কতদূর যায়। বাট গতকালকে যখন দেখলাম যে এটা একটা মহাসমাবেশ করে, যেখানে তারা একটা 12 দফা দাবি দিয়েছেন, 12 দফা দাবির মধ্যে অনেকগুলো দাবি কিন্তু যৌক্তিক দাবি এবং প্রয়োজনীয় দাবি। আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি এসেছে, শাপলার যে গণহত্যা সেটার দাবি এসেছে, সেগুলো তো অবশ্যই খুবই পলিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ দাবি। এটার পরে এসে যখন তারা এই ধরনের দাবি জানায় যে নারী সংস্কার কমিশনের রিপোর্ট রাখা যাবে না, তাহলে আপনি আপনার দেশের যে 50% জনগণ, তাদেরকে নিয়ে আপনার কি পরিকল্পনা? আপনার নিশ্চয়ই আপনি একটা রাজনৈতিক দল, তার মানে 50% জনগণ যারা ভোট কাস্ট করবে, যাদের একটা জীবন আছে, যারা দেশের ইকোনমিতে পার্টিসিপেট করে, নির্বাচন করবে না বা পার্টিসিপেট করবে, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো এখনো পর্যন্ত বাংলাদেশের ইকোনমিতে একটা বড় ধরনের পার্টিসিপেশন আছে। এবং সেক্ষেত্রে তো নারীদের যে একটা অবদান, এটা তো কারো কাছেই খুব একটা অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশে গত 10-15 বছরে যে উন্নয়নটা হচ্ছে, সেটা আসলে প্রবাসী শ্রমিক এবং আমাদের গার্মেন্টস শ্রমিকদের একটা অবদান। এবং এই শ্রমিকদের কিন্তু একটা বড় পোর্শনই নারী। তো তাদের বিষয়ে চিন্তা না করে আপনারা আসলে কোন ধরনের পলিটিক্যাল মতবাদ হাজির করবেন, এটা আসলে আমি কোশ্চেনটা করেছিলাম গতকালকে। জি জি, ও আমার আরো কথা হবে নিশ্চয়ই। ফয়েজ আহমদকে একটা প্রশ্ন করে আসলে বিরতিতে যেতে হবে। ফয়েজ আহমদ, টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল চাইতে পারেন, কিন্তু এর নামে নারীদেরকে যে বাজে নোংরা ভাষায় উপস্থাপন করেছে একটি গোষ্ঠী, তার জঘন্য। সরকারও এটা নিয়ে চুপ আছে। সরকার কেন চুপ আছে ফয়েজ আহমদ? জি, প্রথম কথা হচ্ছে যে এটাও আপনি দেখেন, আপনার এখানে সরকার 8 আগস্ট দায়িত্ব গ্রহণের পর জুলাই আগস্টের যেই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা যদি দেয়ালে লিখন পড়তে পারি, তাহলে আমরা দেখব যে মানুষের মধ্যে সংস্কারের কি প্রবল আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে সরকার বিভিন্ন সেক্টরে সংস্কার করার জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। সেই কমিশনগুলির মধ্যে একটি হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের যেই গঠন, সেখানে যারা ছিলেন, সরকারের ওখানে অন্তর্ভুক্তির জায়গা শুধু এতটুকুই, সরকার কমিশনটা গঠন করে এবং এই কমিশনকে অফিসিয়ালি অ্যাসিস্ট করার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা তাদেরকে দাপ্তরিক সহযোগিতা করেন। এর বাহিরে এই কমিশনগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। তারা তাদের যেই রিকমেন্ডেশনস, সেগুলি সরকারের কাছে জমা দেয় এবং সরকার ধরেই নিয়েছে যে এই সমস্ত রিকমেন্ডেশন আসার পর নানান ধরনের তর্ক বিতর্ক, পক্ষে বিপক্ষে মতামত থাকবে। সেজন্যই কিন্তু একটা জাতীয় মতৈক্য কমিশন গঠন করা। নোংরা ভাষায় মন্তব্য করা যাবে, তাই তো? সরকারের পরিকল্পনা এটাও ছিল। দেখুন, আমি শেষ করি এখন। এই
মতৈক্য কমিশনটা গঠন করা, সেখানে যদি কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বলেন, কোনো গোষ্ঠীর বলেন যে কোনো দ্বিমত রয়েছে কোনো বিষয়ে, সেখানে গিয়ে তারা আলোচনা করতে পারে। কিন্তু আপনি এই রিপোর্টে তো এমন অনেকগুলি বিষয় এসেছে যা আমাদের সমাজে নারীর জন্য দীর্ঘদিন থেকে নানান মানুষের দাবি, সেই দাবিগুলিকে উপস্থাপন করতে হবে। তাদের সুনির্দিষ্ট দুই একটি বিষয় যদি আপত্তি থাকে সেটা নিয়ে ওই কমিশনে গিয়ে আলাপ করবে। সেটা না করে ওনারা যেটা করেছেন যে এক বৃহৎ সমাবেশের ডাক দিয়ে বসলেন, নারীর প্রতি এক ধরনের অবমাননা, নানান ধরনের বক্তব্য নিয়ে হাজির হলেন, এটা বাংলাদেশের মানুষ আসলে গ্রহণ করে না। সো সেই জায়গায় ওনারা এই কাজটা করে, আমি যদি এতটুকু বলি, ওনারা এই কাজটা করে ওনারা কি কোনো বিশেষ অর্জন করতে সক্ষম হয়েছেন? ওনারা সমালোচনার মধ্যে পড়েছেন। সুতরাং রেসপেক্টটা ওই জায়গায় রাখতে হবে যে কমিশন যে মতামত দিয়েছে সেটা নিয়ে আমাদের আলোচনা করার সুযোগ আছে। সরকার চুপ থেকে কি অর্জন করতে চাচ্ছে? সরকার চুপ নয়, সরকার এটা নিয়ে তো আপনার জাতীয় মতৈক্য কমিশন রয়েছে, সেখানেই এটা নিয়ে আলোচনা হবে। সরকার এখানে চুপ থাকা না থাকার কি আছে? সরকার তো জাতীয় মতৈক্য কমিশনের সেই অপিনিয়ন নেওয়ার জন্য প্ল্যাটফর্ম ওপেন করে দিয়েছে, সেখানে আপনাকে যেতে হবে। আপনি এই তরিকায় কোনো সমাধান পাবেন না, এই তরিকায় একটা সহিংসতার দিকে আপনি যেতে পারেন। এখন আপনারা সহিংসতা চান কিনা, সেটা আপনারা যদি সহিংসতা চান, যে মানুষগুলি নারীর সম্মানের প্রতি সংবেদনশীল তাদের মুখোমুখি আপনারা দাঁড়াবেন। সুতরাং এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে। জি, আরো আলোচনা চলবে, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে সালেউদ্দিন সিফাত আছেন। সালেউদ্দিন সিফাত, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন। এর পাশাপাশি নারী বিষয়ক সংস্কার কমিশনের বিষয়টি উল্লেখ করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেছেন, অপ্রয়োজনীয় সংস্কারগুলোকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যেসব সংস্কার রয়েছে সেগুলোর মাধ্যমে যদি নারীদের অধিকার নিশ্চিত হয়, নারীদের সম্মান নিশ্চিত হয়, সেগুলো করুন। নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে সেখানে কোন কোন বিষয়গুলো আপনাদের সাথে অপ্রয়োজনীয় মনে হচ্ছে এবং কোনগুলো প্রয়োজনীয় মনে হচ্ছে, এবং গতকালকের এই মহাসমাবেশে আর যেসব বক্তব্য দিয়েছেন, যেটাকে টিআইবির ইফতেখারুজ্জামান সাহেব বলছেন যে আসলে অশ্লীল, অশ্রাব্য, সেগুলোকে আপনারা কিভাবে দেখেন? জি, প্রথমত এই পুরো অনুষ্ঠানটি হেফাজতে ইসলাম আয়োজন করেছিল তাদের 5ই মে শাপলা হত্যাকাণ্ড এবং সেটার বিচারের দাবিতে। তো সেই সমাবেশে হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন একটি সংহতিমূলক বক্তব্য রাখতে, এবং এই সংহতি জায়গাটা আমাদের সবার। আমরা জানি আওয়ামী রেজিম যে সকল হত্যাকাণ্ড সংগঠিত করেছিল তার মধ্যে অন্যতম ন্যাক্কারজনক ছিল 5ই মের শাপলার হত্যাকাণ্ড। আগামীকাল কি সেটি আসছে, সে এক দিবসটি আসছে। তো আপনি যদি দেখেন এই শাপলার হত্যাকাণ্ডে যারা শিকার হয়েছিল তারা ছিল মাদ্রাসার শিক্ষার্থী, আলেম ওলামা। এরা কিন্তু সেই যে একটা ডিগনিফাইড স্ট্যাটাস ভিকটিম হিসেবে, অ্যাজ ভিকটিম, সেটা কিন্তু তারা ওভাবে লাভ করে নাই। এবং আরও কষ্টকর যেটা হচ্ছে তাদেরকে চিন্তা করা হয় কেবলমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, মুসলমানদের অধিকার বা খেলাফত প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জীবন দিয়ে দিয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও ভুলে যাই যে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার রক্ষার যে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার যে একটা সংগ্রাম, সেই সংগ্রামেও কিন্তু তাদের এই যে আত্মত্যাগ, এটা একটা রোল প্লে করেছে। ফলে তাদেরকে কেবলমাত্র ইসলাম বর্গ বা এই মুসলমানদের অধিকার এই জিনিসগুলো দিয়ে দেখলে চলবে না। তো সেই জায়গায় হাসনাত আবদুল্লাহ বলেন বা যেই বলেন, যারাই যাক, সেখানে তারা অনেকেই সংহতিমূলক বক্তব্য, আমি হাসনাত আবদুল্লাহর কথা যেহেতু বলছি, হাসনাত আবদুল্লাহ সেখানে একটা সংহতিমূলক বক্তব্য প্রদান করেছেন। বাকি আপনি দেখেছেন যে নিউজ মিডিয়াতে বিভিন্ন জায়গায় হাসনাত আবদুল্লাহর বক্তব্য মিসকোটও হয়েছে অনেক জায়গায়, এবং অনেক নিউজ মিডিয়া দুঃখ প্রকাশও করেছে। যেমন একটা মিডিয়া এভাবে লিখেছে, অনলাইন পোর্টাল, যে হাসনাত আবদুল্লাহ নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল চেয়েছেন। আবার আরেকটা মিডিয়া এভাবে লিখেছে যে ইসলাম বিরোধী এই সবগুলো বাতিল চেয়েছেন। পরবর্তীতে ওই মিডিয়াগুলো আবার কিন্তু দুঃখ প্রকাশ করে স্টেটমেন্ট দিয়েছে। ফলে এখানে কিছু মিডিয়ার এক ধরনের ফ্যাব্রিকেশন আমরা দেখতে পেয়েছি। সালেউদ্দিন সিফাত, এই পর্বটাতে যেহেতু আমরা সময় কম পাবো, একদম ডাইরেক্ট কোশ্চেন অ্যানসার, যে বাকি বক্তব্যগুলোর সাথে এনসিপি আমরা আসছি। প্রথমত আমাদের একটা নারী উইং আছে, আপনারা জানেন, এনসিপির, এবং এট দ্য সেম টাইম আমাদের একটা সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি আছে। ফলে নারী সংস্কার কমিশন সহ ইতিপূর্বে আমাদের সংবিধান সংস্কার কমিশন বলেন, যতগুলো কমিশন আছে তাদেরকে যখন আমরা আমাদের দলীয় অবস্থান ঘোষণা করেছি, আমরা নিজেরা আগে আলাপ আলোচনা করেছি, আমাদের আলাপ আলোচনার ভিত্তিতে তাদের কাছে আমরা সিদ্ধান্তগুলো পেশ করেছি, এবং এরপরে আলাপ আলোচনা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তো চলছে। তবে আমরা কিছু বিষয়ে আমার নিজের একটা ক্রিটিক আছে। সেই ক্রিটিকগুলো যদি আমি একটু পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে আমরা সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধের যে জায়গাটা, যেহেতু আমরা একটা সোসাইটিতে আছি এবং এখানে একটা ধর্মীয় একটা ব্যাপার আছে, এবং ইভেন নারী সংস্কার কমিশনের রিপোর্টও আপনি দেখবেন যে সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, তাদের উত্তরাধিকারের অনেকগুলো বিষয় জড়িত।
ফলে এইসব জায়গায় আমি মনে করি আমরা ব্যক্তিগত জায়গা থেকে সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ অটুট রেখে নারী অধিকার প্রতিষ্ঠায় কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখব। আরেকটা ক্রিটিক আছে নারী সংস্কার কমিশনের, একটা ক্রিটিক, সেটা হচ্ছে যে নারী সংস্কার কমিশনে আমি আজকে আসার সময় আমি স্টেক হোল্ডারগুলো দেখছিলাম যাদের সাথে তারা সাক্ষাৎ করেছে এবং তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়েছে। সেটা যদি কনক্লুসিভ কিনা আমি জানি না, ইফ দিস ইজ কনক্লুসিভ, এটা যদি কনক্লুসিভ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাই নাই এরকম কিছু যে যারা ইসলামী ফিকহ বা জুরিসপ্রুডেন্স নিয়ে পড়াশোনা করেছে এমন নারীও তো সোসাইটিতে আছে। বাংলাদেশে অসংখ্য মাদ্রাসার অনেক আপনি দেখবেন যে হাফেজা আছে, অনেক হচ্ছে মুফতি ইফতা পাশ করেছে এরকম অনেক মহিলা আছে, দাওরা হাদিস ফারেক হয়েছে এরকম অনেক মহিলা আছে। তারপর আবার হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের এই ধরনের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে, বা ক্রিশ্চিয়ান যারা আছে, এইসব যারা অন্তর্ভুক্ত তাদেরকে অন্তর্ভুক্ত করার বা তাদেরকে ওইখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদেরকে নেওয়া হয়েছে কিনা, যদি এটা থাকতো বেটার হতো। আরেকটা বিষয় আমি শেষ করতে চাই, আসলে এই প্রতিবাদগুলো আপনারা করেননি, রিপোর্ট প্রকাশ করে না, এটা তো আমরা কমিশন রিপোর্টের পর দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে বাতিলের কথা যেটা বলা হচ্ছে, যে একটা জিনিস হচ্ছে কি আপনার যারা বাতিল চাচ্ছে তারাও যে আবার নারীদের যে সমাজের অংশের প্রতিনিধিত্ব করছে, আমরা কিন্তু গতকাল সমাবেশে তাদেরও দেখতে পাইনি। এটা আবার তাদের বিরুদ্ধে আমার ক্রিটিক। তবে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, আপনি বাতিল চান বা যাই বলেন, আপনি নারীর প্রতি যে ধরনের ডিমিনিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, বিশেষত আমরা গতকালকে অনেক জায়গায় দেখেছি কিছু ব্যক্তি খুবই ডিমিনিং ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, এটার বিরুদ্ধে আমাদের সবসময় অবস্থান থাকবে, কারণ আমরা মানবিক মর্যাদাকে রক্ষা করতে চাই। মানবিক মর্যাদা হানিকর কোনো কিছুকে সমর্থন করার কোনো প্রশ্নই আসে না। জি, এবিএম মোশাররফ হোসেন, বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন, সাথে ফিরছেন জোবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর ডাক্তার জোবাইদা দেশে ফেরা বিএনপির রাজনীতি বা দেশের রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে? না দেখেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরছেন আগামী 6 তারিখে, এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয়। কারণ আপনারা জানেন যে স্বৈরাচারী শেখ হাসিনা গভর্নমেন্টের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছিলাম তার মানবিক কারণে তার চিকিৎসার জন্য, কিন্তু প্রতিশোধ এমন পর্যায়ে গিয়েছে তার চিকিৎসার ব্যবস্থা তারা করে নাই। তো যার জন্য এটা আমাদের জন্য সত্যি একটি স্বস্তির বিষয়। আর আপনারা আরেকটি জানেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান জুবাইদুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে, তাদের পরিচালিত আদালতের মাধ্যমে কিন্তু সাজাও দিয়েছিলেন। এই 5ই আগস্টের বিপ্লবের পর সেই মামলাগুলি আমরা আইনি মোকাবেলা করে তাদেরকে আমরা সেখান থেকে মুক্ত করেছি। সুতরাং তারা আসছেন, এটা আমাদের জন্য যেমন খুশির খবর। আর পাশাপাশি আরেকটা, জোবাইদুর রহমান কিন্তু আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত নন, উনি একেবারে রাজনীতির বাইরে আছেন। সুতরাং উনি ওনার শাশুড়ির সাথে বাংলাদেশে আসছেন এই একটি মুক্ত পরিবেশে, এইটাই এই হিসাবে আমরা জিনিসটিকে দেখতে চাই। জি, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন বিএনপি জনগণের ভোটে সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে, অথচ কিছুদিন ধরে সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে যেন নির্বাচনের দাবি করাটাই অপরাধ। এমন আবহ কিভাবে কারা তৈরি করছে? আপনি দেখেন, আমরা বারবার বলেছি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের দলের পক্ষ থেকে আহ্বান যে আপনারা একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ দেন, যে আপনাদের কতদিন কোন কাজে আপনাদের লাগবে। কিন্তু আপনি দেখেন সকল রাজনৈতিক দলগুলি বলার পর আজ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের এই সম্পর্কে কোনো বক্তব্য আছে? তারা একটা কথা বলছে, ডিসেম্বর থেকে জুন, সেটাও তো একটা টাইম লিমিট না। এর মধ্যে নানা সংকট আছে, আপনাকে দেখতে হবে। আপনি ডিসেম্বরের পর আপনার 17ই বা 16ই ফেব্রুয়ারি থেকে রোজা, রোজার পর আপনার এসএসসি পরীক্ষা। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক হয়েছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনের। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে রাশিয়া জানতে চাচ্ছে। একটা প্রশ্ন করা হলে তিনি বলেন যে নির্বাচন কবে কত তাড়াতাড়ি হবে এটাই জানতে চায় সবাই। তারা তো একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সবার, সেজন্য তো সবাই অপেক্ষা করছে। শুধু রাশিয়া নয়, সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে। রাশিয়া বিগত সরকারের সময় নির্বাচনের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, তাকে সমর্থন জানিয়েছে। যখন পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তখন তারা প্রশ্নাতীত সমর্থন দিয়েছে, নিশ্চয়ই আপনার মনে আছে। এখন তারা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা দেখতে চাচ্ছে নাকি যেমন হোক একটা নির্বাচন চাচ্ছে? না, এটা একটা দেশের একটা পলিসি থাকতে পারে। তা সামগ্রিকভাবে আমাদের চিন্তা চেতনা কি, আমরা একটা গণতান্ত্রিক সরকার দেখতে চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আপনি দেখেন ইতিমধ্যে এখানে মাননীয় উপদেষ্টা মহোদয়ের একজন প্রেস কর্মকর্তা আছেন, কিন্তু আপনি দেখবেন যে আমরা কিন্তু নানা সংকটে আছি। এখনো আমাদের আইন শৃঙ্খলা আমরা ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারিনি, আমাদের এখনো অর্থনীতির চাকা সচল হয় নাই। এখনো আমাদের যে এখানে ওবামা আছে, যে তাদের মূল আন্দোলন ছিল কর্মসংস্থান,
সেই কর্মসংস্থানে আমরা কিন্তু ব্যবস্থা করতে পারিনি, বরং আরও কর্মসংস্থান প্রতিনিয়ত কমে যাচ্ছে। তো সুতরাং সামগ্রিকভাবে আজকে অনেক দেশ কিন্তু আমাদের বন্ধুবর্তী দেশ বলছে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা কিন্তু উন্নয়ন প্রকল্পে আসতে পারছে না, তারা বলে দিয়েছে অনেক দেশগুলি। সুতরাং সামগ্রিকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাদের অর্থনীতির চাকাটাকে সচল করতে হবে, যার জন্য আমাদের একটাই বক্তব্য, একটা সংস্কার তো আমরা অবশ্যই চাই। এবং আপনি দেখেন বিএনপি এই ইন্টিরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য যে 6টা কমিশন হয়েছে, 6টা কমিশনের বিষয়ে আমরা কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। আমরা আগামী দিনে রাষ্ট্র মেরামতের জন্য আমরা ইতিমধ্যে 31 দফা সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। আপনি দেখেন কোনো রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে বিএনপির মতো এভাবে নির্দিষ্ট করে কোনো প্রস্তাবনা দিয়েছে? দেয় নাই। কিন্তু তারপরও আমরা দেখি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের মধ্যে যেন কেমন যেন একটা ধীর গতির একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে তাদের কোনো উপদেষ্টার হয়তো একটা ক্ষমতার উত্তাপ তাদের খুব উপভোগ করছেন। ক্ষমতা উপভোগের জিনিস কারো জন্য উপভোগ করছেন, উমামা ফাতেমা জি যার কারণে এই জনগণের যে আকাঙ্ক্ষাকে তারা এখন ধারণ করতে পারছে। উমামা ফাতেমা এক ফেসবুক পোস্টে আপনি জানিয়েছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আপনার কোনো সম্পৃক্ততা নেই। লিখেছেন সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নেই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে, ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার আমার দুজনেরই সময় বাঁচবে। এনসিপিতে আপনি নেই, এটা এতদিন পরেও আসলে আবারও কেন নিজের অবস্থান স্পষ্ট করতে হচ্ছে? যেটা হয়েছিল যে এনসিপিতে 28 ফেব্রুয়ারি যখন এনসিপি রাজনৈতিক দলটি ঘোষণা করা হয়, পরবর্তীতেও আমি অনেক জায়গায় বলেছি যে আমি আসলে রাজনৈতিক দলটির সাথে নেই। তবে সাধারণ মানুষের মধ্যে আসলে মেসেজটা আনফরচুনেটলি সম্ভবত পৌঁছায়নি। তো যেটা হচ্ছিল, অনবরত আমাকে এই ধরনের সিচুয়েশন ফেস করতে হচ্ছিল যেখানে এনসিপি সংক্রান্ত পরামর্শ আমাকে দিচ্ছে বা আমাকে কল করে এনসিপির কারোর সাথে দেখা করতে যাচ্ছে, বা যেটা হয় আর কি, আমাকে দলের একটা অন্তর্ভুক্ত মানুষ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই আসলে কি অবস্থা? মানে সংগঠনটির মূল যে ফেস, তারা এনসিপিতে চলে যাওয়ার পর আপনি ছাড়া আসলে কাউকে সেরকম কি আমরা দেখি? মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর কি, যেটা গত ফেব্রুয়ারি মাসে যখন এনসিপি রাজনৈতিক দলটি তৈরি হচ্ছিল, তার 2-3 দিন আগে একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তখন গঠন হওয়ার আগেও কিন্তু আমরা বারবার বলছিলাম যে আমরা একটা মিটিং করে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই। বাট তখন হয়তো যারা অংশীদার তাদের হয়তো ব্যস্ততার কারণে ওই সময় মিটিংটা সম্ভব হয়নি। এবং পরবর্তীকালে যখন মিটিং হয়, পরবর্তীতে যখন 2টা নাকি 3টা মিটিং হয়, তখন ওই মিটিংগুলোতে আসলে কেউই তেমন উপস্থিত থাকেনি। তো শেষ পর্যন্ত এখানে একটা কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছিল আমার যতটুকু জানা হয়, কিন্তু এই কাউন্সিলের সিদ্ধান্তের পরও এখনো পর্যন্ত এই কি বলবো, সেটা আসলে কোনো অগ্রগতি নেই। তো এটা আমি এটা বলতে পারি, এগুলো আসলে কোনো কিছু রাজনীতির বাইরে না, মানে কাকতালীয়ভাবে আসলে কিছুই ঘটে না। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটি, এটি অভ্যুত্থানের সময় যে ধরনের ধারণা, যে ধরনের একটা পাওয়ার আসলে হোল্ড করতো, পাওয়ার ইজ নট লাইক আমি পাওয়ারটা প্র্যাকটিস করার বিষয় না, পাওয়ারটা হচ্ছে জনগণকে ধারণ করার যে একটা সক্ষমতা, সেটা 5 আগস্ট পরবর্তী সময় বিভিন্ন সময়টা সংকুচিত হয়েছে। তবে তাও আমি মনে করি যে ডিসেম্বর পর্যন্ত এটা আসলে ছিল, অনেকদিন পর্যন্ত আসলে এই সক্ষমতাটা ছিল। কিন্তু যেভাবে করে আসলে এই প্ল্যাটফর্মটাকে একটা গতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, যে একটা দল তৈরি হবে বা এখান থেকে একটা দল তৈরি হওয়ার হচ্ছে এটার আশু বাস্তবতা, তখন আসলে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা এই দলগুলোতে যেতে চায় না, তাদেরকে প্রাথমিকভাবে কেন আসলে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত করাই বা হলো, এই কোশ্চেনগুলো আসলে ওঠাটা জরুরি। আপনার কথা থেকে একটা কনক্লুশন আমার মনে হচ্ছে উমামা ফাতেমা, যে এনসিপির পলিটিক্সের শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 5ই আগস্টের পর গত 9 মাসে কমপক্ষে 36টি হামলার ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উপর। আমি আপনাকে প্রশ্ন করছি, এ নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি ফ্যাক্ট চেক মিডিয়া গবেষণা এবং বিশ্লেষণী উইং বাংলা ফ্যাক্ট পরিচালিত একটা গবেষণা এই তথ্যটা প্রকাশ করেছে। এবং এই যে হামলা, জুলাই আন্দোলনের সরকার ক্ষমতায় বসে আছে, আপনারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে, এনসিপি আছে, তারপরে হামলাগুলো হচ্ছে কি করে? নাকি আপনাদের প্রায়োরিটি অন্য জায়গায় চলে গিয়েছে? এটা বিকজ সিনক্রোনাইজেশনটা নাই, আর এটা হচ্ছে একটা ইমব্যালেন্স আছে। ধরেন লাস্ট 2-2.5 মাসে যেভাবে করে হামলার সংখ্যা বেড়েছে, এটা কিন্তু আসলে এতদিন পর্যন্ত এরকম ছিল না। প্রথম ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিন্তু যারা আন্দোলন করেছে তারা অনেকখানি সিকিউর ছিল, বা পাবলিক স্পেস, সোশ্যাল স্পেসে কিন্তু তারা সিকিউর ছিল। বাট আপনি যদি রমজানের পরবর্তী সিচুয়েশনগুলো দেখেন, আস্তে আস্তে কিন্তু যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকেই নানান ধরনের ট্যাগ দিয়ে আস্তে আস্তে এখানে কিন্তু হামলা করা হচ্ছে বা তাদের উপর মামলা দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকেও তো আমরা ওই ধরনের কোনো সাহায্য দেখছি না। তো আমার কাছে যেটা এখানে আমি যেটা এখানে বলতে চাই যে
যেহেতু এখান থেকে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে, রাজনৈতিক দল কিছু বলা মানে কিন্তু এটা একটা পলিটিক্যাল ট্যাগ বা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে নেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কিন্তু ওই প্লাওয়ারটা ছিল যে সে পলিটিক্যাল স্টেটমেন্টের বাইরে একটা জনগণের ভয়েস হিসেবে আসলে মাঠে প্রেজেন্ট থাকতে পারতো। যেহেতু ওই ভয়েসটা অনেকখানি দুর্বল হয়ে গেছে, সেটার সুযোগ নিয়েই কিন্তু আওয়ামী লীগ বলি বা অন্যান্য রাজনৈতিক শক্তি যারা চায় না যেখানে জনগণ কোনোভাবে আসলে পাওয়ারফুল হোক, তারা এই প্ল্যাটফর্মটা বা এই প্ল্যাটফর্মটার সাথে অ্যাফিলিয়েটেড যারা, তাদেরকে নতুন করে আসলে এখানে হামলা হচ্ছে বা ট্যাগিং করে নানান ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। তবে আমাদের যেটা ভাবা উচিত, আমি এখনো পর্যন্ত বলবো যে বাংলাদেশ কিন্তু একটা ক্রান্তিকাল পার করছে। এই সিচুয়েশনটা আসলে বাংলাদেশের জন্ম থেকে এখনো পর্যন্ত কখনো হয়নি। এই পরিস্থিতিতে আসলে সবারই উচিত তার তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে ওই বুঝটা থাকা, কিন্তু আমি মনে করি যে ওই বুঝটা ওই বিবেচনার জায়গাটায় অনেক জায়গায় অভাব দেখছেন আপনি। ফয়েজ আহমদ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে বলেছেন সংসদ সদস্যদের প্রশ্ন করা যাবে, বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশ্ন করা যাবে, গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না। আমি এটা চাই না এই জিনিসটা থাকুক। ফয়েজ আহমদ, সরকার সাংবাদিকদের প্রশ্ন করতে চায়, খুব ভালো কথা, বা সাংবাদিকদেরও প্রশ্নের মুখোমুখি রাখতে চায়, খুব ভালো, কিন্তু প্রশ্ন করার কারণে সাংবাদিকের চাকরি চলে গেলে গণমাধ্যম যখন মবের শিকার হয়, সরকার বিবৃতি এবং বক্তব্য ছাড়া আর কি করেছে সেটাও আমার সাংবাদিক মন একটু জানতে চায় আর কি। ওকে, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনার মানবিক চ্যানেল সংক্রান্ত আলোচনায় যে কয়েকটা বিষয় এসেছে আপনাকে 1 মিনিটের বেশি আমি আসলে সময় দিতে পারবো না, চেষ্টা করব এর মধ্যে শেষ করার। ভাই একটা বলেছিলেন যে জনগণের সঙ্গে আলোচনার বিষয়ে জনগণকে বাইরে রেখে আলোচনা করা হচ্ছে কিনা। আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলি দেখুন সবসময় তারা বলে যে তারাই জনগণের মূল প্রতিনিধিত্ব করে। এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কথা পলিটিক্যাল পার্টি বলছে, সেটা তাহলে জনগণেরকে বাইরে রেখে আলোচনার কোনো বিষয় এখানে নেই। পলিটিক্যাল পার্টিকে এই আলোচনার বাইরে রেখেছেন, সেটা এবিএম মোশাররফ হোসেন বলেছেন। ওই পর্যায়ে এখনো আসেনি, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে প্রত্যর্পণ বিষয়ে লিগ্যাল চ্যানেলে আলোচনা করতে হবে বলেছেন। বিমস্টেকে যখন প্রত্যর্পণ বিষয়ে আলোচনাটা হয়েছে তখন কিন্তু মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, জান্তা সরকারের ফরেন মিনিস্টার এবং ডেপুটি প্রাইম মিনিস্টার তার সঙ্গে আলোচনা হয়েছে। আপনি যদি মনে রাখেন তাহলে দেখবেন যে একটা জয়েন্ট প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে তারা এই বিষয়টা বলেছে 1,80,000 ফেরত যাওয়ার উপযোগী, অর্থাৎ তারা যে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করেছে সেখান থেকে এটা মানে মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধি বলেছেন। আরেকটা বিষয় যে আপনি বলছেন যে ওরা বাংলাদেশের লোক এই দাবি করে, ওই জায়গাতেই কিন্তু প্রথমবারের মতো এই জান্তা সরকারের লোকজন রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলে স্বীকৃতি দিয়েছে। সুতরাং এই জিনিসগুলি খেয়াল করতে হবে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সুতরাং আপনি প্রত্যর্পণ বিষয়ে আলোচনা একরকম, আর তাদের ওখানে একটা মানবিক বিপর্যয় আসন্ন, সেই জায়গায় সহযোগিতার বিষয়টা অন্যরকম। সুতরাং এই দুইটা বিষয়ে গুলিয়ে ফেলার কোনো জায়গা নেই। আর আপনি যেটা বলছেন যে সাংবাদিকদের প্রশ্ন করা বা আরেকটা কমেন্ট একটু পড়ে শোনাই। দৈনিক মানব জীবনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী আজকে বলেছেন যে দেশে প্রশ্ন করার জন্য সাংবাদিকের চাকরি যায় সেই দেশে আমরা মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি, এর দায় সরকারকে দিব নাকি কাকে দিব জানি না। দেখেছেন উনি কনফিউজড। একই সঙ্গে আপনার প্রশ্নে এক ধরনের কনক্লুশন আছে, যেই 3 জন সাংবাদিকের চাকরি গিয়েছে, কেন চাকরিটা গিয়েছে? আপনারা কি কোনো জায়গায় কোনো একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তি কোন বিষয়ে বলতে পেরেছেন যে আমি বলছি যে সরকার কি করেছে চাকরি যাওয়ার পর সেটা জানতে চাই। সরকার চাকরি যাওয়ার পর পরিষ্কার আমরা বলছি, আপনাদের টেলিভিশনে বলে গিয়েছি, যদি যাদের চাকরি গিয়েছে প্রাইভেট প্রতিষ্ঠান, আপনি চাকরি করলে আপনার চাকরিচ্যুতির ঘটনা ঘটতে পারে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার ন্যায্য পাওনা দেনা বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে, লেবার ল অনুযায়ী ব্যাপার আছে। সেটা যদি ব্যত্যয় ঘটে, তারা যদি প্রতিকার চায়, সরকার অবশ্যই এই প্রতিকারের ব্যবস্থা করবে। এখানে কোনো ধরনের কোনো মানে যদি কিন্তুর ব্যাপার নাই। সুতরাং প্রাইভেট প্রতিষ্ঠানে কিন্তু সরকার যদি গণমাধ্যমে ন্যূনতম হস্তক্ষেপ করে কারো চাকরি খেয়ে থাকে, কাউকে চাকরি থেকে অপসারণের কথা বলে থাকে, তার যদি ন্যূনতম প্রমাণ কেউ দিতে পারে এই সময় অন্তত, তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। জি, এবিএম মোশাররফ হোসেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন বিএনপি আমলে সাংবাদিকদের উপর নির্যাতন নিপীড়নের পরিমাণ অনেক কম ছিল বলে তিনি মনে করেন বা তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, এটাও বলেছেন যে তাই বলে আমরা ধোয়া তুলসী পাতা নই, কিন্তু এটা বলতে পারি যে বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে। এই ধরনের কথা যখন শুনি তখন আমাদের মনে হয় 2004 সালে 15 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন দৈনিক সংবাদের খুলনা ব্যুরো প্রধান ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানিক সাহা। 2004 সালে আব্দুল লতিফ পাপ্পু। 2004 সালে 27 জুন খুলনার দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবির বালু। মনে পড়ে দুর্জয় বাংলা নির্বাহী সম্পাদক দীপঙ্কর চক্রবর্তীর কথা, খুলনা প্রতিনিধি বেলাল হোসেনের কথা, মুক্তকণ্ঠের রিপোর্টার গোলাম মাহমুদের কথা। মনে পড়ে সমকালের ফরিদপুর ব্যুরো প্রতিনিধি গৌতম দাস খুন হন। এগুলো অবশ্য অনেকেই ভুলে যাননি, তাই না? আরটিভি সম্প্রচার বন্ধ হয়েছিল, সেটা মনে আছে। এই ঘটনার বিএনপির আমলে হয়তো ঘটেছিলেন, কিন্তু আপনি দেখতে হবে বিএনপি এই ব্যাপারে কি আইনগত প্রক্রিয়া গ্রহণ করেছেন।
আপনি দেখেন এটা আমার মনে হয় আপনি যতটুকু বলেন 2004-5-6 দিকের ঘটনা। এরপর তো বিএনপি ক্ষমতায় ছিল না দীর্ঘদিন, আপনার আমি ওই সময়টুকুই না বলছি। 111 এর গভর্নমেন্ট ছিল। তারপর আপনি যদি মনে করেন 2001 থেকে 6 জি 1-6, কিন্তু বিএনপি তো ওই সময় বিএনপিকে 111 ষড়যন্ত্রের মাধ্যমে 111 তৈরি করা হয়েছিল। তো 111 এর 2 বছর, আওয়ামী লীগের 15.5 বছর বিচার আমি হয়নি 1 কেন? থেকে 6 এর কথাই কিন্তু বলেছি। না না, এরপরের কথা বলিনি। আপনাকে তো একটা জিনিসকে আপনার সময়টাকে আপনার তো মূল্যায়ন করতে হবে। তখন বিএনপি বিচার করার মতো সেই সুযোগটা পেয়েছিল কিনা আপনাকে সেটা দেখতে হবে। জি। বরং আপনি যদি ঢালাওভাবে একটা দলকে অভিযুক্ত করেন সেটা তো হয় না। বরং আপনি দেখেন যে 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা কেন বিচার করেন? জি জি, আজকে এই নিয়ে আলোচনা আরো চলতে পারে, চলতে থাকবে রাজনীতির আলোচনা। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে, সাথেই থাকবেন।